নমস্কার, আমি অতনু মুখার্জি। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে বাতাসকে আমরা চোখেই দেখতে পাই না, সেটাই কিনা মরুভূমির মতো বিশাল অঞ্চলের চেহারাটাই পাল্টে দিতে পারে, ঠিক যেন এক অদৃশ্য ভাস্কর। মাধ্যমিক ভূগোলের ঠিক এই ফ্যাসিনেটিং অধ্যায় মানে বায়ুর কাজ নিয়েই আজকে আমাদের এই আলোচনা। শুরুতেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এই সাধারণ বাতাস কিভাবে এত বড় বড় পাহাড় বা সমভূমি তৈরি করে, আবার ভেঙেও ফেলে? চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক। বায়ুর এই অবিশ্বাস্য ক্ষমতাকে একদম সহজভাবে বুঝে নেওয়া যাক। তো প্রথমে চলুন দেখে নিই বায়ু কিভাবে ভাঙচুরের কাজটা করে, মানে এর ক্ষয় করার দিকটা। বায়ুর হাতে কিন্তু মূলত তিনটে প্রধান অস্ত্র আছে, যেগুলো দিয়ে ও ভূপৃষ্ঠের চেহারাটাই বদলে দেয়। এই তিনটে প্রক্রিয়া হল, প্রথমটা অপসারণ, মানে বায়ু যখন আলগা বালি বা ধুলোকে এক জায়গা থেকে ফু দিয়ে সোজা উড়িয়ে নিয়ে চলে যায়। দ্বিতীয়টা হল অবঘর্ষ। এটা বেশ মজার। উড়ন্ত বালির কণাগুলো এখানে একটা স্যান্ড ব্লাস্টিং মেশিনের মতো কাজ করে, পাথরের গায়ে ক্রমাগত ধাক্কা মেরে মেরে তাকে ক্ষয় করে। আর ৩ নম্বরটা হল ঘর্ষণ, যেখানে বায়ুর সঙ্গে ভেসে চলা বালির কণাগুলো নিজেরাই ধাক্কাধাক্কি করে আরও ছোট আর গোলগাল হয়ে যায়। এবার আসা যাক সবথেকে ইন্টারেস্টিং পার্টটাতে। বায়ুর এই ক্ষয় করার পদ্ধতির ফলেই কিন্তু মরুভূমিতে কিছু অদ্ভুত সুন্দর ভূমিরূপ তৈরি হয়। দেখুন তো এই ভূমিরূপটাকে, গৌর বা মাশরুম রক। নামটা শুনেই বোঝা যাচ্ছে, দেখতে একদম ব্যাঙের ছাতার মতো। কিন্তু এটা তৈরি হয় কিভাবে? আসলে বাতাস তো খুব বেশি ওপরে উঠতে পারে না, তাই বালুকণা নিয়ে ও একটা বড় শিলার নিচের দিকেই বেশি ধাক্কা মারে। ফলে শিলার নিচের নরম অংশটা বেশি ক্ষয় হয়, আর ওপরের কঠিন অংশটা প্রায় একই রকম থেকে যায়। আর তাতেই তৈরি হয় এই অদ্ভুত মাশরুমের মতো চেহারা। এরপর আসছে ইনসেলবার্জ। এটা একটা জার্মান শব্দ, যার মানে হল দ্বীপ পর্বত। ভাবুন তো, একটা বিশাল মরুভূমির সমতল, তার মাঝে হঠাৎ করে একা দাঁড়িয়ে আছে একটা পাথরের পাহাড়। ব্যাপারটা হলো, ওর চারপাশের নরম শিলাগুলো বায়ুর ক্ষয়ে অনেক আগেই উড়ে গেছে, কিন্তু এই কঠিন পাথরের পাহাড়টা ক্ষয়কে বুড়ো আঙুল দেখিয়ে একটা দ্বীপের মতো টিকে আছে। এরপর যে দুটো ভূমিরূপ নিয়ে কথা বলবো, সেই জিউগেন আর ইয়ারডাং নিয়ে প্রায়ই একটা গণ্ডগোল হয়। দুটোই দেখতে অনেকটা শৈলশিরার মতো হলেও এদের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আছে। চলুন পরের টেবিলটায় এদের পার্থক্যটা এক নজরে দেখে নিলেই সব পরিষ্কার হয়ে যাবে। এই টেবিলটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। মূল পার্থক্যটা হল শিলাস্তরের আমনিপাতে। জিওজ্ঞানে কঠিন আর নরম শিলাস্তরগুলো থাকে আড়াআড়ি বা অনুভূমিকভাবে, তাই ক্ষয় হয়ে এটা একটা টেবিলের মতো দেখতে হয়। অন্যদিকে ইয়ারদাংয়ে শিলাস্তরগুলো থাকে লম্বালম্বি বা উলম্বভাবে, তাই এটা ক্ষয় পেয়ে মোড়গের ছুটির মতো বেশ ধারালো হয়ে ওঠে। বায়ু কিন্তু শুধু ভাঙে না, গড়েও। ক্ষয় করার পর সেই উড়িয়ে আনা বালি, পলি এসব জমা করে একদম নতুন ধরনের ভূমিরূপ তৈরি করে। চলুন এবার বায়ুর এই কনস্ট্রাকশনের কাজটা একটু দেখা যাক। এই পদার্থগুলো জমা করার আগে বায়ুকে তো এগুলো বয়ে নিয়ে যেতে হয়। ৩টে প্রধান উপায় এই কাজটা হয়। একদম মিহি ধূলিকণাগুলো বাতাসে ভেসে ভেসে অনেক দূর চলে যায়, একে বলে ভাসমান প্রক্রিয়া। তার থেকে একটু বড় বালুকণাগুলো মাটির উপর দিয়ে লাফাতে লাফাতে যায়, যাকে বলে লম্ফদান। আর সবচেয়ে বড় আর ভারী কণাগুলো আর উঠতে পারে না, মাটির ওপর দিয়ে গড়াতে গড়াতে এগোয়। বায়ুর জমানো কাজের সবচেয়ে পরিচিত উদাহরণ হল বালিয়াড়ি বা স্যান্ডিউন্স। এখানেও দুটো প্রধান ধরন আছে, বারখান আর সিফ। বারখান দেখতে একদম আধখানা চাঁদের মতো, আর এটা বাতাসের প্রবাহের সঙ্গে আড়াআড়িভাবে তৈরি হয়। অন্যদিকে সিফ বালিয়াড়ি হল লম্বা আর ধারালো, অনেকটা তরোয়ালের মতো, আর এটা বাতাসের প্রবাহ যেদিকে বয় সেদিকেই সমান্তরালভাবে গড়ে ওঠে। বালিয়াড়ির পর আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভূমিরূপ হল লোয়েস সমভূমি। বায়ু যখন একদম মিহি ধুলোবালি মরুভূমি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বয়ে নিয়ে গিয়ে জমা করে, তখন এই ভীষণ উর্বর সমভূমি তৈরি হয়। চীনের হুয়াংহো নদীর অববাহিকা এর সেরা উদাহরণ। আর এই উর্বর মাটির জন্যই কিন্তু ওখানে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল। মরুভূমিতে যেসব সময় শুধু বায়ুই কাজ করে তা কিন্তু নয়, মাঝে মাঝে হঠাৎ করে যখন প্রচণ্ড বৃষ্টি নামে, তখন সেই জলধারাও ভূমিরূপ গঠনে যোগ দেয়। এই দুই শক্তির মিলিত প্রভাবেই পর্বতের পাদদেশে পেডিমেন্টের মতো পাথুরে ঢাল আর বাজাদার মতো পললভূমি তৈরি হয়। বায়ুর এই কাজগুলো সবই প্রাকৃতিক, কিন্তু মানুষের কিছু কার্যকলাপের ফলে যখন এই প্রক্রিয়াটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখনই তৈরি হয় এক ভয়াবহ সংকট, যার নাম মরুকরণ বা ডেজার্টিফিকেশন। একবার সংখ্যাটার দিকে তাকান। প্রতি বছর প্রায় ৬০,০০০ বর্গ কিলোমিটার উর্বর সবুজ জমি মরুভূমিতে পরিণত হচ্ছে। এটা কিন্তু আমাদের এই গ্রহের জন্য একটা বিরাট বিপদ সংকেত।
কিন্তু কেন হচ্ছে এটা? হ্যাঁ, জলবায়ু পরিবর্তনের মতো প্রাকৃতিক কারণ তো আছেই, কিন্তু আসল সমস্যাটা তৈরি করছি আমরা মানুষ। প্রয়োজনের চেয়ে বেশি পশু চড়ানো, নির্বিচারে জঙ্গল কেটে ফেলা আর অবৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করার মতো কাজগুলোই এই মরুকরণকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। এর ফল কি হচ্ছে? চাষের জমি কমছে, মাটির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে, মাটির তলার জলস্তর নেমে যাচ্ছে আর অসংখ্য গাছপালা পশুপাখির বাসস্থান ধ্বংস হচ্ছে। এক কথায় বলতে গেলে এটা আমাদের গোটা ইকোসিস্টেমের জন্যই একটা বিপর্যয়। তবে মানুষ যেমন সমস্যা তৈরি করেছে, সমাধানের পথও কিন্তু সেই মানুষই খুঁজে বের করছে। আর এই লড়াইয়ে সবচেয়ে বড় অস্ত্র হল মানুষের সদিচ্ছা আর একসাথে চেষ্টা করা। এর সবচেয়ে বড় আর অনুপ্রেরণামূলক উদাহরণ হল আফ্রিকার দ্য গ্রেট গ্রিন ওয়াল প্রকল্প। সাহারা মরুভূমির বিস্তার আটকানোর জন্য আফ্রিকার ১১টা দেশ জুড়ে প্রায় ৮,০০০ কিলোমিটার লম্বা একটা গাছের দেয়াল তৈরি করার এক বিশাল উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ব্যক্তিগত আর স্থানীয় স্তরেও অনেক কিছু করার আছে, যেমন বেশি করে গাছ লাগানো, পশুচারণ নিয়ন্ত্রণ করা, শস্যাবর্তনের মতো বৈজ্ঞানিক কৃষি পদ্ধতি ব্যবহার করা, আর সবথেকে জরুরি জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা। এগুলো করতে পারলেই কিন্তু আমরা মরুকরণকে আটকাতে পারি। আজকে আমরা যা যা আলোচনা করলাম, যেমন ধরুন জিউগেন ও ইয়ারদাং বা বারখান ও সিফ বালিয়ারির পার্থক্য আর মরুকরণের কারণ ও তার প্রতিকার, এই সবগুলোই কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে বুঝে রাখা দরকার। শেষ করার আগে এই প্রশ্নটা সবার ভাবার জন্য রইল। একদিকে আছে প্রকৃতির অসীম শক্তি যা মরুভূমি তৈরি করে, আর অন্যদিকে আছে মানুষের সম্মিলিত সংকল্প যা সবুজ প্রাচীর গড়ে তোলে। আমাদের এই গ্রহের ভবিষ্যৎ এদের মধ্যে কোনটির ওপর নির্ভর করবে? উত্তরটা কিন্তু আমাদের সবার হাতেই রয়েছে। নমস্কার, আমি অতনু মুখার্জি। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে বাতাসকে আমরা চোখেই দেখতে পাই না, সেটাই কিনা মরুভূমির মতো বিশাল অঞ্চলের চেহারাটাই পাল্টে দিতে পারে? ঠিক যেন এক অদৃশ্য ভাস্কর। মাধ্যমিক ভূগোলের ঠিক এই ফ্যাসিনেটিং অধ্যায় মানে বায়ুর কাজ নিয়েই আজকে আমাদের এই আলোচনা। শুরুতেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এই সাধারণ বাতাস কিভাবে এত বড় বড় পাহাড় বা সমভূমি তৈরি করে, আবার ভেঙেও ফেলে? চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক। বায়ুর এই অবিশ্বাস্য ক্ষমতাকে একদম সহজভাবে বুঝে নেওয়া যাক। তো প্রথমে চলুন দেখে নিই বায়ু কিভাবে ভাঙচুরের কাজটা করে, মানে এর ক্ষয় করার দিকটা। বায়ুর হাতে কিন্তু মূলত তিনটে প্রধান অস্ত্র আছে, যেগুলো দিয়ে ও ভূপৃষ্ঠের চেহারাটাই বদলে দেয়। এই তিনটে প্রক্রিয়া হল, প্রথমটা অপসারণ, মানে বায়ু যখন আলগা বালি বা ধুলোকে এক জায়গা থেকে ফু দিয়ে সোজা উড়িয়ে নিয়ে চলে যায়। দ্বিতীয়টা হল অবঘর্ষ। এটা বেশ মজার। উড়ন্ত বালির কণাগুলো এখানে একটা স্যান্ড ব্লাস্টিং মেশিনের মতো কাজ করে, পাথরের গায়ে ক্রমাগত ধাক্কা মেরে মেরে তাকে ক্ষয় করে। আর ৩ নম্বরটা হল ঘর্ষণ, যেখানে বায়ুর সঙ্গে ভেসে চলা বালির কণাগুলো নিজেরাই ধাক্কাধাক্কি করে আরও ছোট আর গোলগাল হয়ে যায়। এবার আসা যাক সবথেকে ইন্টারেস্টিং পার্টটাতে। বায়ুর এই ক্ষয় করার পদ্ধতির ফলেই কিন্তু মরুভূমিতে কিছু অদ্ভুত সুন্দর ভূমিরূপ তৈরি হয়। দেখুন তো এই ভূমিরূপটাকে, গৌর বা মাশরুম রক। নামটা শুনেই বোঝা যাচ্ছে, দেখতে একদম ব্যাঙের ছাতার মতো। কিন্তু এটা তৈরি হয় কিভাবে? আসলে বাতাস তো খুব বেশি ওপরে উঠতে পারে না, তাই বালুকণা নিয়ে ও একটা বড় শিলার নিচের দিকেই বেশি ধাক্কা মারে। ফলে শিলার নিচের নরম অংশটা বেশি ক্ষয় হয়, আর ওপরের কঠিন অংশটা প্রায় একই রকম থেকে যায়। আর তাতেই তৈরি হয় এই অদ্ভুত মাশরুমের মতো চেহারা। এরপর আসছে ইনসেলবার্জ। এটা একটা জার্মান শব্দ, যার মানে হল দ্বীপ পর্বত। ভাবুন তো, একটা বিশাল মরুভূমির সমতল, তার মাঝে হঠাৎ করে একা দাঁড়িয়ে আছে একটা পাথরের পাহাড়। ব্যাপারটা হলো, ওর চারপাশের নরম শিলাগুলো বায়ুর ক্ষয়ে অনেক আগেই উড়ে গেছে, কিন্তু এই কঠিন পাথরের পাহাড়টা ক্ষয়কে বুড়ো আঙুল দেখিয়ে একটা দ্বীপের মতো টিকে আছে। এরপর যে দুটো ভূমিরূপ নিয়ে কথা বলবো, সেই জিউগেন আর ইয়ারডাং নিয়ে প্রায়ই একটা গণ্ডগোল হয়। দুটোই দেখতে অনেকটা শৈলশিরার মতো হলেও এদের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আছে। চলুন পরের টেবিলটায় এদের পার্থক্যটা এক নজরে দেখে নিলেই সব পরিষ্কার হয়ে যাবে। এই টেবিলটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। মূল পার্থক্যটা হল শিলাস্তরের আমনিপাতে। জিওজ্ঞানে কঠিন আর নরম শিলাস্তরগুলো থাকে আড়াআড়ি বা অনুভূমিকভাবে, তাই ক্ষয় হয়ে এটা একটা টেবিলের মতো দেখতে হয়। অন্যদিকে ইয়ারদাংয়ে শিলাস্তরগুলো থাকে লম্বালম্বি বা উলম্বভাবে, তাই এটা ক্ষয় পেয়ে মোরগের ছুটির মতো বেশ ধারালো হয়ে ওঠে। বায়ু কিন্তু শুধু ভাঙে না, গড়েও।
ক্ষয় করার পর সেই উড়িয়ে আনা বালি পলি এসব জমা করে একদম নতুন ধরনের ভূমিরূপ তৈরি করে। চলুন এবার বায়ুর এই কনস্ট্রাকশনের কাজটা একটু দেখা যাক। এই পদার্থগুলো জমা করার আগে বায়ুকে তো এগুলো বয়ে নিয়ে যেতে হয়। 3টে প্রধান উপায় এই কাজটা হয়। একদম মিহি ধূলিকণাগুলো বাতাসে ভেসে ভেসে অনেক দূর চলে যায়, একে বলে ভাসমান প্রক্রিয়া। তার থেকে একটু বড় বালুকানাগুলো মাটির উপর দিয়ে লাফাতে লাফাতে যায়, যাকে বলে লম্ফদান। আর সবচেয়ে বড় আর ভারী কণাগুলো আর উঠতে পারে না, মাটির ওপর দিয়ে গড়াতে গড়াতে এগোয়। বায়ুর জমানো কাজের সবচেয়ে পরিচিত উদাহরণ হল বালিয়াড়ি বা স্যান্ড ডিউনস। এখানেও দুটো প্রধান ধরন আছে, বারখান আর সিফ। বারখান দেখতে একদম আধখানা চাঁদের মতো, আর এটা বাতাসের প্রবাহের সঙ্গে আড়াআড়িভাবে তৈরি হয়। অন্যদিকে সিফ বালিয়াড়ি হল লম্বা আর ধারালো, অনেকটা তরোয়ালের মতো, আর এটা বাতাসের প্রবাহ যেদিকে বয় সেদিকেই সমান্তরালভাবে গড়ে ওঠে। বালিয়াড়ির পর আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভূমিরূপ হল লোয়েস সমভূমি। বায়ু যখন একদম মিহি ধুলোবালি মরুভূমি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বয়ে নিয়ে গিয়ে জমা করে, তখন এই ভীষণ উর্বর সমভূমি তৈরি হয়। চীনের হুয়াংহো নদীর অববাহিকা এর সেরা উদাহরণ। আর এই উর্বর মাটির জন্যই কিন্তু ওখানে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল। মরুভূমিতে যেসব সময় শুধু বায়ুই কাজ করে তা কিন্তু নয়, মাঝে মাঝে হঠাৎ করে যখন প্রচণ্ড বৃষ্টি নামে, তখন সেই জলধারাও ভূমিরূপ গঠনে যোগ দেয়। এই দুই শক্তির মিলিত প্রভাবেই পর্বতের পাদদেশে পেডিমেন্টের মতো পাথুরে ঢাল আর বাজাদার মতো পললভূমি তৈরি হয়। বায়ুর এই কাজগুলো সবই প্রাকৃতিক, কিন্তু মানুষের কিছু কার্যকলাপের ফলে যখন এই প্রক্রিয়াটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখনই তৈরি হয় এক ভয়াবহ সংকট, যার নাম মরুকরণ বা ডেজার্টিফিকেশন। একবার সংখ্যাটার দিকে তাকান। প্রতি বছর প্রায় ৬০,০০০ বর্গ কিলোমিটার উর্বর সবুজ জমি মরুভূমিতে পরিণত হচ্ছে। এটা কিন্তু আমাদের এই গ্রহের জন্য একটা বিরাট বিপদ সংকেত। কিন্তু কেন হচ্ছে এটা? হ্যাঁ, জলবায়ু পরিবর্তনের মতো প্রাকৃতিক কারণ তো আছেই, কিন্তু আসল সমস্যাটা তৈরি করছি আমরা মানুষ। প্রয়োজনের চেয়ে বেশি পশু চড়ানো, নির্বিচারে জঙ্গল কেটে ফেলা আর অবৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করার মতো কাজগুলোই এই মরুকরণকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। এর ফল কি হচ্ছে? চাষের জমি কমছে, মাটির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে, মাটির তলার জলস্তর নেমে যাচ্ছে, আর অসংখ্য গাছপালা পশুপাখির বাসস্থান ধ্বংস হচ্ছে। এক কথায় বলতে গেলে এটা আমাদের গোটা ইকোসিস্টেমের জন্যই একটা বিপর্যয়। তবে মানুষ যেমন সমস্যা তৈরি করেছে, সমাধানের পথও কিন্তু সেই মানুষই খুঁজে বের করছে। আর এই লড়াইয়ে সবচেয়ে বড় অস্ত্র হল মানুষের সদিচ্ছা আর একসাথে চেষ্টা করা। এর সবচেয়ে বড় আর অনুপ্রেরণামূলক উদাহরণ হল আফ্রিকার দ্য গ্রেট গ্রিন ওয়াল প্রকল্প। সাহারা মরুভূমির বিস্তার আটকানোর জন্য আফ্রিকার ১১টা দেশ জুড়ে প্রায় ৮,০০০ কিলোমিটার লম্বা একটা গাছের দেয়াল তৈরি করার এক বিশাল উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ব্যক্তিগত আর স্থানীয় স্তরেও অনেক কিছু করার আছে, যেমন বেশি করে গাছ লাগানো, পশুচারণ নিয়ন্ত্রণ করা, শস্যাবর্তনের মতো বৈজ্ঞানিক কৃষি পদ্ধতি ব্যবহার করা, আর সবথেকে জরুরি জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা। এগুলো করতে পারলেই কিন্তু আমরা মরুকরণকে আটকাতে পারি। আজকে আমরা যা যা আলোচনা করলাম, যেমন ধরুন জিউগ্যান ও ইয়ারদাং বা বারখান ও সিফ বালিয়ারির পার্থক্য, আর মরুকরণের কারণ ও তার প্রতিকার, এই সবগুলোই কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে বুঝে রাখা দরকার। শেষ করার আগে এই প্রশ্নটা সবার ভাবার জন্য রইল। একদিকে আছে প্রকৃতির অসীম শক্তি যা মরুভূমি তৈরি করে, আর অন্যদিকে আছে মানুষের সম্মিলিত সংকল্প যা সবুজ প্রাচীর গড়ে তোলে। আমাদের এই গ্রহের ভবিষ্যৎ এদের মধ্যে কোনটির ওপর নির্ভর করবে? উত্তরটা কিন্তু আমাদের সবার হাতেই রয়েছে।